প্রিয় দর্শক, আপনি দেখছেন গ্রিন টেলিভিশন। প্রশ্নোত্তরের আজকের পর্বে আমরা মুখোমুখি হয়েছি অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী, যিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। কথা বলছিলাম ডক্টর চৌধুরী আপনার সাথে। শুরুতেই যে প্রশ্নটি করতে চাই যে দীর্ঘ সময়ের ফ্যাসিস্ট ব্যবস্থার পরে একটা নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার পেয়েছে। সেই সরকারের বয়স প্রায় 4 মাসের কাছাকাছি। এই 4 মাসে বাংলাদেশ রাষ্ট্রে ঠিক কী ধরনের পরিবর্তন আপনি দেখছেন, এবং সেই পরিবর্তন থেকে নতুন একটি কল্যাণকর মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে অঙ্গীকার রয়েছে, সেটার দিকে কতটুকু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মনে করছেন আপনি? প্রথমত গ্রিন টিভিকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দেখেন, 24-এ আপনার যে জুলাই যে অভ্যুত্থান হয়েছিল, সে অভ্যুত্থানের তো নিশ্চয় একটা, আপনি যেটা বললেন, একটা স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছিল। মানবিক রাষ্ট্র গঠন করা, সুশাসন, আইনের শাসন, যেটা আপনার মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল। এখন এই 4 মাসে আপনি আমাকে অ্যাসেস করতে বলছেন 5 মাসে, যদিও সেটা খুবই কম সময়, খুবই কম সময়। কিন্তু প্রথম কথাই হলো এই সরকারের, যেটা আপনার জনমনকে একটা, মানে আমি সাফল্যের কথা যেটা বলবো, তারপরে আমি বলবো যে কোন কোন জায়গায় জনগণ তাদের প্রতি নিরাশ। প্রথম কথা, যদি আপনার যে কার্ড বিতরণ করেছেন আপনার কৃষকদের, তারপরে ফ্যামিলি, ওই যে সামাজিক সুরক্ষা, এই ব্যাপারে যে কতগুলি পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপগুলি নিয়ে জনমনে আপনার সরকারের প্রতি একটা সন্তুষ্টি ভাব আছে। তবে আমার এখানেও একটুখানি কোশ্চেন আছে। সেটা হলো যে আপনার এই সামাজিক সুরক্ষার এত লোককে আপনার টাকা দেওয়া, এটা আমাদের বাজেট, আমাদের সামর্থ্য কুলাবে কিনা। কারণ দেখেন, ইউকে যেটা আপনার ওয়েলফেয়ার স্টেট বা আপনার এই জাতীয় রাষ্ট্র, যেখানে আপনার সামাজিক সুরক্ষা সবচেয়ে বেশি দেয়, তার ফাউন্ডেশনই কিন্তু ইউকেতে। ইউকের আপনার সোশ্যাল ফেয়ার সিস্টেম সারা পৃথিবীতে আপনার, এখন অবশ্য নর্ডিক কান্ট্রিগুলো করে ফেলেছে, কিন্তু দেখেন ইভেন ইউকেতে এখন পর্যন্ত প্রবলেম হচ্ছে। কারণ আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট নাই, এটার মিসইউজ হয়। কথা আছে যে 6 মাস পর্যন্ত আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিবে, তারপরে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার থেকে লোকজন যে তাদেরকে চাকরির কথা বলবে, যে অমুক অমুক জায়গায় চাকরি খালি আছে, তোমার করতে হবে, যদি না করো তাহলে তোমার বেনিফিট বন্ধ। এরকম বছরকে বছর ধরে আমি কোনো কাজ করব না, কিন্তু সরকার আমাকে বেনিফিট দিয়ে যাবে, এটা কতখানি সাস্টেনেবল হয়, এটা নিয়ে ভালো করে স্টাডি করে দেখা আমি মনে করি উচিত। উদ্যোগটা ভালো, কিন্তু আপনার কৃষকদেরকে কার্ড দেওয়ার দিয়েছেন, ভালো কথা। কৃষকের ঋণটা পরিশোধটা খুবই ভালো কাজ হয়েছে, কারণ কৃষকরাই ছোট্ট ঋণের জন্য তাদেরকে আইনি জটিলতায় পড়তে হতো, এই হতো সেই হতো। কৃষকদেরকে তো আপনার ওই যে কৃষি ব্যাংক থেকে খুব অল্প সুদেই ঋণ দেওয়া উচিত। যেখানে আপনার কৃষকদের আপনার উপকার, সেটা হলো যে 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 ডিস্ট্রিক্টে যে 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 আপনার ধান না, মানে আপনার যেগুলি কমার্শিয়াল প্রোডাক্ট আর কি, সেগুলির জন্য আপনার সংরক্ষণাগার তৈরি করা। কারণ এই সংরক্ষণগার তৈরি না করার জন্য কৃষক দাম পায় না। আপনি বলছেন যে এলাকা ভিত্তিক যে পণ্যগুলো, অর্থকরী ফসল তৈরি হচ্ছে, সেই মানে সংরক্ষণাগার তৈরি করা খুব জরুরি। হ্যাঁ, জরুরি। এবং আপনার সব জায়গায় ঋণ দেওয়া উচিত। এই কৃষক কার্ড তো দিচ্ছেন, ভালো কথা, কিন্তু অল্প সুদে ঋণ দেওয়া উচিত, যাতে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করে, যে এলাকার যে প্রোডাক্ট সেটা নিয়ে লোকে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও মানে বিগত সময়গুলোতে এই যে এগ্রোবেজ শিল্পের কথা বলছেন, কৃষি ভিত্তিক শিল্প, সেই শিল্প খুব বেশি কিন্তু আগায়নি, সরকারের খুব বেশি চেষ্টাও ছিল না। সেখানে কি এই সরকার নতুন পদক্ষেপ নিতে পারে রাষ্ট্র? আমি তো বলছি সেই পদক্ষেপ নিলে খুবই ভালো হবে। কারণ কৃষির, আমরা যখন কৃষকদের কৃষি উন্নয়নের কথা ভাবি, তখন আমরা মনে করি ভালো সার, ভালো বীজ, ভালো পেস্টিসাইড, প্রোডাকশনটা কী করে বাড়ানো যায়, তাও দরকারি আছে। কিন্তু আমাদের দেশে অনেক পণ্য আপনার নষ্ট হয়ে যায় এই আপনার প্রপার স্টেপগুলি, এদিকগুলি দেখতে পারেন। কিন্তু আমি মনে করি যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছে, সেগুলো আমি সাফল্যের মধ্যে ধরবো। তবু আমি বলবো যে এটার কিছু আপনার রিসার্চ করা দরকার, স্টাডি করা দরকার।
যেটা ওভার দি ইয়ার সেটা সাস্টেনেবল হবে কিনা। আর আমি যেটা বলবো যে কারণে আপনার অর্জন অতটা হয়নি, সেটার নাম্বার ওয়ান হলো আপনার আইন শৃঙ্খলা। বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা এখন খুব খারাপ, এত খারাপ যে মানুষ রাস্তায় বেরোলে মনে করি মোহাম্মদ এলাকায় যে ছিনতাই তো করবেই, মানুষকে মেরেও ফেলছে। গত 5 মাসে বোধহয় 7,000-এর উপরে খুনই হয়েছে। কিন্তু আসলে বিদায়ী সরকার যে ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিলেন, এই যে 1.5 বছরের যে সময়টি ছিল সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভেঙে পড়েছিল, পুলিশ প্রশাসনের অবস্থাও ভেঙে পড়েছিল, সেইখান থেকে নতুন সরকার গঠন করার পরে যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা কতটুকু কার্যকর হচ্ছে বলে মনে না, হচ্ছে? কার্যকর তো হচ্ছে না। পদক্ষেপগুলি কে নিয়েছে? আমি তো মনে করি যে একটা পুলিশের কাপড়টা চেঞ্জ করা ছাড়া আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখানে তো আপনার হাজার হাজার আপনার ইয়াং ছেলে আপনার বেকার বসে আছে, রিক্রুট করবে তাদেরকে, 6 মাসের ক্র্যাশ ট্রেনিং দেবে, দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দেবে। এই কথা তো আমরা অনেকবার বলেছি যে আপনার পুলিশের মনোবল ভেঙে গেছে, এটা ঠিক কথা। আপনি নতুন রিক্রুট করেন, অন্য যারা আছে তাদের সঙ্গে আপনারা অ্যামাগেট করেন, তাদেরকে ক্র্যাশ ট্রেনিং দেন, দিয়ে আপনি তাদেরকে মাঠে ছেড়ে দেন। আপনি তো কথা বলতে পারেন না যে গত সরকার ভেঙে দিয়ে গেছে বলে আমার কিছু করার নাই, আমি কি করব। আজকে 5 মাসের মধ্যে যদি আপনার 7,000 খুন হয়ে থাকে, এটা কিন্তু ভাববার বিষয়। আর আপনার নারী নির্যাতন তো অসম্ভব বেড়েছে। নারী নির্যাতনের আপনার এরকম সংখ্যা বোধহয় 1,000-এর উপরে, এরকম 7,000 সাড়ে 7,000 শিশুদের উপরে নির্যাতন হচ্ছে। আইন শৃঙ্খলা খুবই খারাপ বাংলাদেশে। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো আপনার উনি সংবিধান নিয়ে কথা বলেন, উনি ঋণ খেলাপির দিন নিয়ে কথা বলেন, উনি ফরেন পলিসি নিয়ে কথা বলেন। উনি ওনার মন্ত্রণালয়টা যদি মনোযোগ দিয়ে দেখতেন তাহলে বোধহয় ল অ্যান্ড অর্ডার সেশনটা একটু ভালো হতো। কিন্তু সেখানে একটা কথা বলা এটা হয়। একটা এই জিনিস, এটা ল অ্যান্ড অর্ডার আপনার ভেঙে পড়েছে এখানে। হুম। আর একটা জিনিস হলো যেটা আমি মনে করি এই সরকারের অচিরেই করা উচিত ছিল, যে আপনি যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, এবং আর একটা জিনিস হলো যে বাংলাদেশে মাদকের প্রভাবে অনেক অপরাধ কিন্তু আপনার মাদক থেকে হচ্ছে। মাদকাসক্ত লোকরা এই সমস্ত অদ্ভুত অদ্ভুত খুন খারাপি করছে। মাদক তো আপনার রাজনৈতিক ছত্রছায়া হচ্ছে আগের মতোই। আপনার পুলিশ যেটাকে আইডেন্টিফাই করেছে বোধহয় 1,712 জন মানে মাদকে করে, ওই কী বলে পেডেলিং করে, কিন্তু তাদেরকে ছত্রছায়া হলো 712 জন, এবং তারা সব রাজনৈতিক নেতা। যে আগের হাসিনার মতো, হাসিনার যেরকম বন্দি ছিল না ওই চট্টগ্রামে, মানে আপনি বলতে যাচ্ছেন যে মানুষ চেঞ্জ হয়েছে কিন্তু আসলে সিস্টেমটা ভিতরের একই যিনি, রয়ে আমি গেছে। আমি ব্যর্থ মানে যে অর্জন যখনই ব্যর্থতার কতগুলি বলছি, যে আপনি এটাকে পুরোপুরি আপনাকে চেঞ্জ করে দিতে হবে। দরকার হলে যেটাকে বলে আপনার সার্জারি করে। আপনি মাদকে দেশ শেষ হয়ে যাচ্ছে, আপনি এখনও কেন রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা চলবে? আপনি রাজনৈতিক সরকার, আপনি স্টেপ নেন। আপনাদের ভিতর থেকে যারা মাদকদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে আইনের আওতায় আনেন। আর একটা জিনিস আপনার খুব ভয়াবহভাবে হচ্ছে এই মাদক ছাড়াও, সেটা হলো আপনার চাঁদাবাজি। চাঁদাবাজি তো বন্ধ হয় নাই, চাঁদার দ্বারা তো অনেক লোক খুনও হয়েছে। তো পরিবর্তন তো সেটা কিছু দেখছি না। মাদক, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা, আপনার মেয়েদের উপর অত্যাচার আর অনেক অংশে বেড়ে গেছে এখন। এখন একথা তো আপনি শোনেন, আপনি তো সবসময় বলতে পারবেন না যে শেখ হাসিনা ভেঙে দিয়ে গেছে অথবা ইউনূস সাহেব চালাতে পারে নাই, সেই জন্য আমরা পারছি না। তাহলে তো আপনাদের আমরা ইনকম্পিটেন্সে প্রমাণ হবে। রাষ্ট্র ব্যবস্থা এটা বরাবরই দেখেছি যে আগে বর্তমান যারা দায়িত্বে থাকেন তারা পূর্ববর্তী সরকারকে সবসময় দোষারোপ দোষ করে দেয়। এক ধরনের নিজেদেরকে কাটিয়ে যাওয়ার প্রবণতা থাকে। আমরা কি সেই একই বিষয়গুলো এখনো কন্টিনিউ দেখছি ওরকমই কি? দেখা যাচ্ছে। যেরকম ধরেন পাকিস্তান যখন ছিল একসঙ্গে, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, তখন তো আমরা বড় হচ্ছি, স্কুল কলেজে পড়ি। সব সময় শুনতাম কোনো একটা গন্ডগোল হলে, কোনো রকম গন্ডগোল মানে কোনো রকম একটা একটা ইনসিডেন্ট ঘটলে বা পলিটিক্যাল পলিটিক্যাল প্রবলেম যদি কিছু হতো, অথবা ধরেন সামাজিক, সঙ্গে সঙ্গে পাকিস্তানের গভর্নমেন্ট মানে দেন গভর্নমেন্ট বলতে কি পাকিস্তান একটি শিশু রাষ্ট্রতে এগুলি হবে। তো শিশু কিন্তু শিশু অবস্থায় মারা গেল,
ওটা আর বড়ই হতে পারলো না। তো আপনি যদি সারাক্ষণ খালি বলতে থাকেন যেটা আগে যেটা করে গেছে এটাকে আর এইভাবেই চলবে, এটাকে ঠিক করা যাচ্ছে না, তাহলে তো আপনার যে পরিবর্তন আমরা আশা করেছিলাম সেটা আমি খুবই মানে আহ, রাজনৈতিক সরকার এবং আমলাতন্ত্রের মধ্যে এক ধরনের টানাপোড়েন সবসময় আমরা সবসময়ই ছিল। দেখেছি। বর্তমানে এসে এই বিষয়টা আরো এই কথাগুলো আরো সবসময়ই বেশি ছিল। শুনছি। সেখানে আসলে সরকার যারা চালাবেন বা দায়িত্ব নিয়েছেন তাদের আসলে করণীয় কি হবে? তাদের করণীয় আপনার আপনার করণীয় হবে, প্রথম কথা হলো যে আমাদের যারা মিনিস্টার হন, এক একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নেন, ওনাদের কিন্তু হোমওয়ার্ক খুব কম থাকে। মানে মিনিস্ট্রির সম্বন্ধে যে ভাস্ট নলেজ, মিনিস্ট্রিকে কীভাবে চালাতে হবে, আহ, আইন, আইনের ব্যত্যয়, এসব ব্যাপারে তাদের কিন্তু, আমাকে মাফ করবে আমি যদি বলে থাকি, কিন্তু ওনাদের অত্যন্ত জায়গাটা কম, যার জন্য আপনার সচিবরা এবং আমলারা তাদেরকে ডিকটেট করতে পারে, অনেক কিছু বুঝাতে পারে। যেরকম সচিবরাই তো আপনার ফাইলটা আপনার সামনে পুট আপ করবে। আপনি একটা পলিসি নিয়েছেন, ধরেন এই কার্ডের ব্যাপারে আমরা একটা পলিসি নিয়েছি, তো জনকল্যাণ মন্ত্রণালয় যেটা আছে সেই মিনিস্টার কাছে ফাইলটা পুট আপ করবে সচিব, সেটা তৈরি হয়ে আসতেছে আমাদের কাছ থেকে। কিন্তু ওই জায়গাটা অনেক রকম লুপহোল দেখিয়ে আমলারা আপনার জিনিসটাকে আপনার বন্ডল করে দিতে পারে, কিন্তু মিনিস্টার কিন্তু সেটা বুঝতে পারে না, মিনিস্টার কিন্তু ওটাতে সাইন করে দেয়। সুতরাং আমি যেটা বলবো যে এটা আমাদের দুইটা ব্যাপার, আমলাতন্ত্রকে তো অবশ্যই আপনার পলিটিক্যাল গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, যদি আনতে না পারে পলিটিক্যাল সরকার কিছু করতে পারবে না, এই যে কারণ আপনি আমলাতন্ত্র এত শক্তিশালী। এই যে নতুন যে নির্বাচিত সরকার, সেই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা রাষ্ট্র সংস্কার, এবং সংস্কারের মধ্য দিয়েই বাংলাদেশ আসলে কাঙ্ক্ষিত যে বাংলাদেশ চাই সেখানে সাধারণ যাবে। মানুষ, সেখানে যাবে। সেখানে এই সরকারের জন্য তিনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখেন আপনি? সবথেকে বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে যেই 11টা অধ্যাদেশ তারা ল্যাপস বা বাতিল বাতিল ঠিক করেনি, বলেছে যে আমরা পরে এটাকে রিভিউ করব, রিড্রাফটিং করব, রিডিফাইন করব, তারপরে এটা আমরা পার্লামেন্টের বিল হিসাবে উত্থাপন করে আমরা এগুলিকে পাশ করব। তো এখন কথা হলো কি, ওই অধ্যাদেশগুলি কিন্তু অত্যন্ত জরুরি সুশাসনের জন্য এবং অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের জন্য। যেরকম সংবিধান সংস্কার, বর্তমানে কোন সংবিধানে চলছে বাংলাদেশ? 1972 কনস্টিটিউশনে, তাই না? তো 72 কনস্টিটিউশনের আর্টিকেল 70 তো আপনি চেঞ্জ করেন নাই। আর্টিকেল 70 কিন্তু ঠিক ওরকমই আছে। তার মানে যারা সংসদে বসে আছে আজকে তাদের কোনো স্বাধীনতা নেই, ওই আগের মতোই ইয়েস নো, মানে ক্ষমতার ভারসাম্যর যে জায়গাটা যেটা বলা হচ্ছে সেটা সম্ভব ক্ষমতার হচ্ছে চেকস না। অ্যান্ড ব্যালেন্সে থাকবে না তো হুম। আপনার, যতক্ষণ পর্যন্ত আপনার আইনি যারা এমপি যারা হয়েছেন তাদের যখন স্বাধীনতা না থাকবে, যে কোনো বিলে তারা যদি কোনো ক্রিটিসিজম করতে চায় অথবা যদি বলতে চায় যে আমি এটার বিরুদ্ধে ভোট দেবো, যেটা সংস্কারে এসেছে যে আপনার পার্লামেন্টের মেম্বাররা সরকারের বিরুদ্ধেও ভোট দিতে পারবে এক্সেপ্টিং মানি বিল, মানে বাজেট আর নো কনফিডেন্স। এটা পাকিস্তানও করেছে, এই দুইটা বাদে দে আর ফ্রি। কিন্তু এখন পর্যন্ত আর্টিকেল 70 ওই রকমই আছে। তারপরে যে আপনার সুশাসন প্রতিষ্ঠার জন্য বা অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের জন্য আপনার চেকস অ্যান্ড ব্যালেন্সের দরকার হয়, সেই চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনার আপনার এই সংবিধান সংস্কারে আপনার আপার হাউস তৈরি করার কথা ছিল, প্রাইম মিনিস্টারের 2 টার্মের বেশি থাকার কথা ছিল না, এবং রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা। ভারসাম্য আনা, অনেকগুলি এসেছিল চেকস অ্যান্ড ব্যালেন্সের, তো ওগুলি তো ওনারা কিছু আনেন নাই। তার মানে বলছে আমরা আনবো। এখন আমার কথা হল কি, আপনি যত ডিলে, বা একটা কথা আছে না, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, আপনি যত দেরি করবেন তত আপনার মানুষজনও ভুলে যাবে, আর তত আপনারা নিজেরাও ভুলে যাবেন, আপনারা নিজেরাও মনে করবেন যে এগুলো ছাড়াই তো করা যায়, আমরা এভাবেই চলবো। কিন্তু আসলে তখন সরকারটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, এবং জনবিচ্ছিন্ন সরকারের একটা টেন্ডেন্সি ফ্যাসিস্ট হয়ে ওঠা, কারণ তখন তার রাষ্ট্র চালাতে গেলে শক্তির প্রয়োগ করতে হয়, জনগণের কনসেন্টের দরকার হয় না।
এই যে আপনি সংবিধান সংস্কারের কথা বলেন এবং এই প্রশ্নেও কিন্তু দ্বিমত রয়েছে সরকারি দল এবং বর্তমান সংসদের বিরোধী দলের মধ্যে। একদল বলছে সংবিধান সংশোধন, একদল বলছে সংবিধান সংস্কার। আসলে এই দুইটার মূল পার্থক্যের কি কোনো জায়গা আছে কি? সংশোধন আর সংস্কার। সংস্কার। হ্যাঁ, তো সংস্কার আর সংবিধান সংশোধনের মধ্যে তফাৎটা কি, এটা সালাউদ্দিন সাহেব বলতে পারবেন, আমি বলতে পারবো না। কারণ সংবিধান আপনার সংস্কার করা মানেই সংবিধান সংশোধন করলেই তো সংস্কার হবে। সংস্কার কথাটার অর্থ কি? পরিবর্তন, তাই না? তারপরে পরিবর্তনটা পর্যায়ক্রমিক পরিবর্তন, মানে সংস্কার যে বিষয়টা বলা হচ্ছে যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সংস্কার আসবে, সেই সংস্কারের পথে বাংলাদেশ এগোতে হলে এই সরকারকে আসলে কি ধরনের পদক্ষেপের মধ্যে দিয়ে যেতে হবে? না, আমি তো যে কথা বললাম যে সেই যেহেতু উনি যদি বলেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কাজে এটা সংশোধন, এটা সংস্কার না, এটা সংশোধন। অ্যান্ড উনি কিন্তু খুব ট্যাক্টফুলি কথা বলেন, কারণ সংবিধান সংস্কারও কিন্তু আপনার একটা চলমান প্রক্রিয়াই। সংবিধান যে একটাই সংবিধান একেবারে ওইটা নিয়েই বসে থাকে তা তো না। একমাত্র আমেরিকান কনস্টিটিউশন 200 বছরের কনস্টিটিউশন, কিন্তু আপনার সংশোধনী হয়েছে মোটে 27টা না 28টা বোধহয় সংশোধনী হয়েছে। আমাদের তো অলরেডি 50 বছরের ইতিহাসে 17 না 18টা, আপনার 17টা বোধহয় আপনার সংবিধান সংশোধন হয়েছে। তো ওটা তো সংস্কার চলমানই হলো। কিন্তু সংস্কার বলে আমি এটাকে বলবো যে এটা সংশোধন আর সংস্কার আলাদা। নো, আপনার সংস্কার যেরকম চলমান, সংবিধানের সংশোধনীয় সেরকম চলমান। তো যুগের সঙ্গে সোশিও ইকোনমিক কন্ডিশনের সঙ্গে আপনার সংবিধানকে পরিবর্তন করতে হয়, কারণ এটাও একটা চলমান প্রক্রিয়া। সুতরাং এটাকে সংস্কার বলার মধ্যে কোনো অসুবিধা নাই। তো ট্যাক্টফুল কথাবার্তা বললে পরে হয় কি, আপনি জনগণকে বিভ্রান্ত করে ফেলেন, হুইচ ইজ নট গুড। আপনি সুশাসনের কথা বললেন, জবাবদিহিতার কথা বললেন, সংবিধান সংশোধনের কথা বললেন। সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে আসলে কার্যকর করার জন্যে সরকার যে পদক্ষেপ নেবার কথা ছিল সেগুলো সংস্কারের মধ্যেই ছিল। সেই জায়গা থেকে কি আপনার মনে হচ্ছে যে আমরা একটু পিছিয়ে যাচ্ছি? ওরা তো কিছু করেনি নি এখনো। এখন পর্যন্ত তো আমরা পার্লামেন্টে খালি কে কাকে রাজাকার বলবে, কে কাকে স্বাধীনতা বিরোধী বলবে, এগুলি নিয়ে তর্ক বিতর্কি হচ্ছে। আমরা তো পার্লামেন্ট নিয়েও খুব হতাশ, কারণ পার্লামেন্টে অনেকগুলি আলোচনা হওয়ার কথা ছিল যেগুলি হয়নি। যেরকম আপনার হামের যে প্রতিক্রিয়া, আপনি দেখেন হামটা কিন্তু এপিডেমিক, প্রায় 1000 বাচ্চা মারা গেছে এবং প্রত্যেক দিনই মারা যাচ্ছে। গড়ে প্রায় 4 থেকে 6 জন শিশু এবং মারা যাচ্ছে। এখন গ্রোন আপদেরও হচ্ছে। আমার যে ক্লিনিং লেডি, যে মেয়েটা আমার ঘর বাড়ি ইয়ে করে, ক্লিন করে, ওর হাজব্যান্ড তো গ্রোন আপ পার্সন, সে এখন হাম হয়ে আইসিইউতে আছে। তো এটা আপনার সরকার তো অ্যাড্রেস, পার্লামেন্ট যদি অ্যাড্রেস করবে। এখন পার্লামেন্টে আপনার এটা একবারের জন্য ডিসকাস হয়নি, ল অ্যান্ড অর্ডার ডিসকাস হয় নাই, নারী নির্যাতনের উপর কোনো ডিসকাশন হয় নাই। অপোজিশন কয়েকটা জায়গায় আপনার ইয়ে দিয়েছে, মানে নোটিশ দিয়েছে, কিন্তু আপনার সরকারি দল সেটা অ্যালাউ করে নেই আলোচনার জন্য। যখনই আপনার একটা 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 সংসদে 2/3 মেজরিটি এসে যায়, তখন সেই যারা 2/3 পায় তাদের মধ্যে যদি একটা কথা আছে না, আমাদের ধর্মে তো সবসময় বলে যে তোমার নিয়তটা কী, তার নিয়তটা যদি থাকে যে আমি একাই সব কিছু করবো, তাহলে সে করতে পারে। আর সে যদি মনে করে আমি অপোজিশনকে কোনো স্কোপ দেব না, তাও সে করতে পারে। আর সে যদি মনে করে, তার নিয়ত যদি থাকে না আমি একটা এফেক্টিভ পার্লামেন্ট করব, কিন্তু অপোজিশনকে সঙ্গে নিয়ে, একসঙ্গে নিয়ে, তাহলে সেটা করবে। এখন আমি যেটা দেখছি যে আপনার 2/3 মেজরিটি নেওয়ার পর বিএনপি অপোজিশনকে কোনো কিন্তু বিএনপি scope দিচ্ছে না কথা বলতে। সরকারের যারা প্রধান ব্যক্তি, তারা কিন্তু অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কথা বলছেন বারবারই। সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হতে পারে? অন্তর্ভুক্তিমূলক সমাজ মানে আমরা কি মিন করছেন? অন্তর্ভুক্ত, উনি প্রথমে বলেছিলেন জাতীয় সরকার, তো জাতীয় সরকার কি উনি গঠন করেছেন? বিএনপি সরকার, ওনার তো জাতীয় সরকারের মধ্যে আছে কিছু লোক যাদের মোসাদের সঙ্গে সম্পর্ক আছে শুনেছি আমরা। তো তার কি কোনো এসব মেজর পার্টির লোক নাকি তারা? জাতীয় সরকার গঠন করতে হলে তাদের অপোজিশন যারা আছে তাদের সঙ্গে মিলেমিশে সরকার গঠন না করলেন, কিন্তু আপনার কতগুলি বেসিক যেটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ফরেন পলিসির ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে
আপনি অপোজিশনকে আপনার কনফিডেন্সে নিতে হবে। অপোজিশন ইজ পার্ট অফ দি গভর্নমেন্ট, অপোজিশন কিন্তু গভর্নমেন্টের বাইরে না। এখন পর্যন্ত সংসদে অপোজিশন যে ধরনের স্কোপ পাচ্ছে, তাতে কি মনে হয় না যে অপোজিশনকে যথেষ্ট স্কোপ দেওয়া হচ্ছে কথা বলবার জন্য বা কাজ করবার না, জন্য? প্রথম দিকে তো সেরকম কোনো কথাবার্তা অপোজিশনও বলেনি। অপোজিশন অবশ্য জুলাই সনদের কথাটা অনেকবারই বলেছে, কিন্তু আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। তারপরে রিসেন্টলি আর একটা নোটিশ দিয়েছিল, আমার মনে হয় এটা ৮ দিন হসপিটাল যে বন্ধ হলো না, ওটার ব্যাপারে বোধহয় তার আলোচনার জন্য একটা নোটিশ দিয়েছিল। কিন্তু ওই যে যেহেতু তারা 2/3 আর অবশ্য স্পিকার ইজ সাপোজ টু বি নিউট্রাল, বাট আফটার অল মেজর হাফিজ বিএনপিরই তো লোক, ওখানে তাদেরকে সুযোগ দেয়নি। অবশ্যই স্পিকার অনেক ইম্পার্শিয়ালি কাজ করছেন, ওনার অনেক স্টেটমেন্ট, অনেক কথাবার্তা ভালো লাগছে, কিন্তু অপোজিশনকে সেরকমভাবে তো সুযোগ দিচ্ছে না কথা বলার। দেখেন, অপোজিশনকে যদি আপনি সুযোগ না দেন এবং অপোজিশনকে যদি আপনি গ্রো করতে না দেন, অপোজিশনকে যদি আপনার একটা এফেক্টিভ ইনস্টিটিউশন হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে না দেন, তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হয়। নেহেরু যখন আপনার প্রথম প্রাইম মিনিস্টার হলো ইয়ের পরে, স্বাধীন বা ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরে, তখন কিন্তু তার অপোজিশনের লোকের সংখ্যা অত্যন্ত কম ছিল। কিন্তু নেহেরু একদম রুলস অফ প্রসিডিউরের বাইরে গিয়ে বলেছিল যে অপোজিশনকে আমাদের যত কম সংখ্যাই হোক না কেন তাদেরকে সময় দিতে হবে, এবং ঘন্টার পর ঘন্টা যখন প্রিভেন্টিভ একটা ডিটেনশন অ্যাক্টটা পাস করে ইন্ডিয়ান পার্লামেন্টে, প্রিভেন্টিভ ডিটেনশন একটা ব্রিটিশ আমলের একটা অ্যাক্ট আর কি, ওটা হলো এখন আমাদেরও আছে, যে আপনি কিছু অপরাধ না করলে আমি মনে করছি আপনি অপরাধ করছেন, আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি, প্রিভেন্টিভ ডিটেনশন। তা এটা একটা খুব সেন্সিটিভ, কারণ অনেক সময় পলিটিক্যাল পারপাসে এটা দরকারও হয়, মানে পলিটিক এরিনাতে। তো এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট পাস করতে অপোজিশনকে উনি ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছিল, যে তারা ডিবেট করবে, তারা কি তারা অ্যামেন্ডমেন্ট আনতে চায়, সেই অ্যামেন্ডমেন্টগুলি আমরা ইনকর্পোরেট করব, তারপরে আমি পাস করব। তখন অপোজিশনও খুব উইলিংলি পাস করে দিয়েছে। আপনি অপোজিশনকে অবস্ট্রাক্ট করতে পারেন না। অপোজিশনকে অবস্ট্রাক্ট করতে পারলে আস্তে আস্তে অপোজিশন ডিসফাংশনাল হয়ে তখন তারা রাস্তায় যাবে। অপোজিশন রাস্তায় কিন্তু গিয়েছে এবং বেশ কিছু বিক্ষোভেরও আয়োজন করেছে বিভিন্ন জেলায় বিভাগে। সেটা মানে বাংলাদেশের আগামী ভবিষ্যতের জন্য অশনি সংকেত কিনা? না, আপনি যদি যে কথা আমি বলছিলাম, যদি অপোজিশনকে আপনার পার্লামেন্টের ভিতরে ফ্রিলি কথা বলতে দেওয়া না হয় এবং অপোজিশনকে সম্মান করে কথা বলা যায়, এই যে ওনাদের একজন এমপি আছে, উনি এই যে রাজাকারের বাচ্চা, অমুকের বাচ্চা বলে কথা বলে, ওনাকে তো রীতিমতো সেন্সার করা উচিত।